আসসালামু আলাইকুম। ড্রামা জগতে আমরা অনেক সময় টাইম লুপের অনেক ড্রামাই দেখে এসেছি। কখনো কি এমন দেখেছেন কারো মৃত্যু হওয়ার সাথে সাথে সময় থেমে যায়, তা আবার নতুন করে শুরু হতে? কি আশ্চর্য লাগছে তো! আজ আমি কথা বলছি চাইনিজ অনগোয়িং ড্রামা ব্লসম নিয়ে। যদি আপনিও হয়ে থাকেন চাইনিজ ড্রামার একজন ভক্ত, তাহলে দেরি না করে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ড্রামার শুরুতেই হিরো সংমোকে দেখানো হয়। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ক্রাউন প্রিন্স সেনকে বন্দি করে। কিন্তু ক্রাউন প্রিন্স জানায় সে কোনো অন্যায় করেনি, বরং সে নিজে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে তার হাতে মরতে চায় না, তাই সে নিজে আত্মহত্যা করে। আর জানায় সে ভুল মানুষকে বন্দি করেছে, সে আসলে কিছুই করেনি। তখন একটি লোক এসে তাকে একটি রাজকীয় সিল দেয় আর জানায় সে তার প্রতিশোধের অর্ধেক কমপ্লিট করে ফেলেছে। তখন সংম ভাবে কেন সে মৃত্যুর আগে বলল সে ভুল মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। এখানেই সিন কাট হয়। এদিকে আমরা ড্রামার হিরোইন ঝাওকে কিছু লোককে ধরে নিয়ে আসতে দেখি। আর সাথে ছিল তার স্বামী টিন ইউ। লোকজন বলছিল তারা কোনো অন্যায় করেনি, সংম বিদ্রোহ ডেকেছে। সে বলেছে পুরো শহরের লোকদের সে হত্যা করবে, তাই তারা নিজেদের প্রাণ বাঁচাতে পালাচ্ছিল। তখন ঝাও ভাবে সংম সেই বিশ্বাসঘাতক যে প্রতিশোধ নিতে আবারও ফিরে এসেছে। ঝাও সবাইকে সবার দায়িত্ব বুঝে দিচ্ছিল, কারণ সে অনেক অসুস্থ, যে কোনো সময় সে মারা যেতে পারে। কিন্তু তার স্বামী এতটাই ব্যস্ত যে তার কোনো খেয়াল রাখার সময় পায় না। তাই সে নিজের জন্য একটি কফিন নিয়ে আসে। এটি দেখে টিনিও তো সেখান থেকে রেগে চলে যায়। পরের দিন যখন ঝাও তার মায়ের পছন্দের ফুল দেখছিল, তখন সে কিছু পুড়ে যাওয়ার গন্ধ পায়। সে ভাবে তার বোন মিং হয়তো তার জন্য ঔষধ বানাচ্ছে। সে যখন সেখানে যায় সে দেখতে পায় তার বোন তার স্বামীর সাথে রোমান্স করছে। এটি দেখে সে তো অবাক হয়ে যায়। তার স্বামী বলছিল ঝাও অসুস্থ, খুব তাড়াতাড়ি সে মারা যাবে, তখন সে মিংকে বিয়ে করবে। আর সার্ভেন্ট সেখানে যেতে চাইলে ঝাও তাকে বাধা দেয়। সে বলে টিং একদম ঠিক বলেছে, তাদের বিয়ে হয় পরিবারের ইচ্ছেতে, তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। সে চলেই যাচ্ছিল, তখন সে জানতে পারে তার মায়ের মৃত্যু হয়েছে তার সৎ মায়ের জন্য, আর মিং তার সৎ বোন। তখন সে রেগে রুমে প্রবেশ করে। তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। টিং বলে সব দোষ আমার, সে যেন মিংকে কিছু না বলে। ঝাও তাদেরকে ধন্যবাদ জানায় এই মিথ্যে সম্পর্কে থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য। সে টিংয়ের পোশাক নিয়ে আগুনে জ্বালিয়ে দেয় আর সকলের সামনে তাকে ডিভোর্স দিয়ে সেখান থেকে চলে যায়। মিং অনেক রেগে যায় আর ভাবে কেন সে তার খাবারে বেশি করে বিষ মেশালো না। চলে মিং ঝাওকে মেরে ফেলতে রোজ তার খাবারে বিষ মেশাতো। এদিকে ঝাও রাজ্য ছেড়ে চলে যাচ্ছিল, তখন তার গাড়ির সামনে একটি ছোট বাচ্চা চলে আসে। তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ঝাও পড়ে যেতে ধরলে তখন সেখানে সংমো চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। প্রথম দেখাতে ঝাও বুঝতে পারে সে সংমো। সংমো বাচ্চাটির কান্না থামাতে বলে, তুমি যদি কান্না না থামাও তাহলে তোমাকে বড় রাক্ষস সংমো এর কাছে পাঠিয়ে দিব। তখন বাচ্চাটি ভয় পেয়ে যায় আর কান্না থামিয়ে দেয়। বাচ্চাটিকে সে কিছু খাবার দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ঝাও ভাবে সবাই সংমোকে যতটা খারাপ ভাবে আসলে সে ততটা খারাপ নয়। তখন সেখানে একজন জ্যোতিষী আসে আর বলে বাচ্চারা তার নাম শুনেই তাকে ভয় পায়, তাই এখন থেকে তার খারাপ কাজ থেকে দূরে থাকা উচিত। তখন একজন লোক এসে সংমোকে ঝাওয়ের পরিচয় জানায়। সে যেহেতু অনেক অসুস্থ ছিল, তাই জ্যোতিষী তাকে তাদের সাথে মন্দিরে থাকতে বলে। একজন লোক আবার এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখন তারা সকলেই মন্দিরে আশ্রয় নেয়। একজন লোক এসে জানায় ঝাওয়ের গাড়িতে কোনো অস্ত্র নেই, শুধুমাত্র টাকা এবং দামি জিনিসপত্র রয়েছে। তখন সংমো জানতে চায় রাজ্যের রাজনৈতিক অবস্থা ভালো না, তারপরও কেন সে অন্য রাজ্যে পাড়ি জমাচ্ছে। প্রথমে সে কিছু বলতে চায় না, কিন্তু পরবর্তীতে সে জানায় তার স্বামী এবং তার বোন মিলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই সে বাধ্য হয়ে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। সংমো বলে একটি ছেলে যত সহজে একটি মেয়েকে ছেড়ে দিতে পারে, একটি মেয়ে তত সহজে ছেলেটিকে ছাড়তে পারে না। ঝা বলে তুমি এখানকার সবচাইতে শক্তিশালী জেনারেল, তাহলে কেন তোমার মাথার চুল ধূসর বর্ণের, এমনকি তোমাকে দেখতেও দুর্বল মনে হচ্ছে। তখনই সংমো রক্ত বমি করে দেয়
আসলে সে অনেক অসুস্থ। এটি দেখে ঝাও বুঝে যায় তারা দুজনেই মৃত্যু পথযাত্রী। তখন সেখানে জ্যোতিষী আসে। তিনি জানায় তিনি যতটুকু বুঝতে পেরেছেন তাদের দুজনের ভাগ্য একে অপরের সাথে জড়িত। ঝাও বলে এটি কি করে সম্ভব? সে একজন শক্তিহীন নারী, তার ভাগ্য কি করে সংময়ের মতো একজন শক্তিশালী মানুষের সাথে জুড়ে থাকতে পারে? তখন বাহিরে একটি বিকট শব্দ হয়। যেহেতু ঝাও সংমোর কাছে রয়েছে, তাই টিং গিয়ে প্রিন্স কিং এর কাছে জানায় ঝাও তাকে ধোঁকা দিয়ে সংময়ের কাছে চলে গেছে। তাই সে প্রিন্স কিং এর আদেশে ঝাওকে ফিরিয়ে নিতে এসেছে। সে চায় এখন যেন সে রাজকীয় সিলটি ফেরত দেয়। সে যদি তাদের বাধা দেয় তাহলে তাকে মেরে ফেলা হবে। সংম তাদের উপর অনেক রেগে যায় আর বাঁশি বাজিয়ে যুদ্ধের আহ্বান জানায়। জ্যোতিষী এসে ঝাওকে তার সাথে নিয়ে যায়। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে টিং এর সৈন্যরা জ্যোতিষীকে ধরে ফেলে আর জ্যোতিষীকে মেরে ফেলে। এমনকি ঝাওয়ের সার্ভেন্টকেও সেখানেই মেরে ফেলে। লোকটি ঝাওকে মারতেই যাবে, তখনই সংম তাকে বাঁচিয়ে নেয় আর লোকটিকে ছুরি দিয়ে আঘাত করে। মারা যাওয়ার আগে সে সংমকে আঘাত করে। যখন ঝাও তার কাছে আসে তখন সে তার কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যই আজ তার এই অবস্থা। সংম জানায় এখানে তার কোনো দোষ নেই। কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে, কিন্তু তার এতে আফসোস নেই। তার শুধু একটাই আফসোস, সে মারা যাওয়ার আগে ডিউক অফ ডিঙ্গের নাম মুছে ফেলতে পারল না। ঝাও তাকে উঠিয়ে জ্যোতিষীর কাছে নিয়ে যায়। তখন জ্যোতিষী তাদের একটি বই দেয়, যার নাম ছিল বিশ্বের ইতিহাস। তখনই পাহাড় সরে গিয়ে সেখানে একটি আয়নার সৃষ্টি হয়। জ্যোতিষী তাদের পালিয়ে যেতে বলে। ঝাও তাকেও তাদের সঙ্গে যেতে বলে। তখন জ্যোতিষী জানায় দুর্ভাগ্যের মধ্যেই ভাগ্য। তোমাদের দুজনের ভাগ্য একে অপরের সাথে আবদ্ধ, তাই তোমরা দুজন এই দরজা দিয়ে বেরিয়ে যাও। তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে। তারা যখন পালিয়ে যেতে ধরে তখনই সেখানে একটি লোক চলে আসে, যার হাতে ছিল একটি ট্যাটু। সে তাদের দিকে তীর নিক্ষেপ করে, যার ফলে তারা দুজনেই পাহাড় থেকে নিচে পড়ে যায়। ঝাও ভাবে তার পুরো জীবনে সে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তাই এইবার সে তার নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়। তখনই সময় উল্টো দিকে চলতে শুরু করে। এখানেই সিন কাট হয়। আর যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সে তার ছোটবেলায় চলে গেছে, অর্থাৎ তার ভাগ্য তাকে আবারও একবার সুযোগ দিয়েছে নিজের ভাগ্যকে পরিবর্তন করার। তখনই তার কাছে তার মা এবং সার্ভেন্ট আসে। তাদের জীবিত দেখে সে তো তাদের জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সে তার সার্ভেন্টের কথা শুনে বুঝতে পারে এটি চ্যাম্পিয়নের অষ্টম বছর, যেখান থেকে তার দুর্ভাগ্যের শুরু হয়েছিল। সে বলে একটু আগেই আমি আয়নার সামনে মারা গিয়েছি। তখন একটি বাচ্চা ছেলে জানায় সে একটি গল্প শুনছিল। এটি শুনতে শুনতেই সে ঘুমিয়ে পড়েছে, তাই সে হয়তো এতক্ষণ স্বপ্ন দেখছিল। তখন সে জানতে পারে তার নাম ইউয়ান, মানে সেই জ্যোতিষী। অন্যদিকে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয়, যার নাম ছিল সংম। তার মা তার কাছে আসে। সে জানায় তার কিছুই মনে পড়ছে না। আসলে ঝাওয়ের সব কিছু মনে ছিল, কিন্তু সংম সব কিছু ভুলে যায়। সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল আর বইটি পড়ছিল তখন তার সঙ্গে সঙ্গের ধাক্কা লাগে। তার মা তার কাছে জানতে চায় এই বইটির মধ্যে এমন কি রয়েছে যে সে এত মনোযোগ দিয়ে পড়ছে। তখন একজন সার্ভেন্ট এসে জানায় তার বাবা পরীক্ষায় সফল হয়েছে। তখন তার মনে পড়ে যখন তার বাবা পরীক্ষায় সফল হয় তখন তার মা অসুস্থ হয়ে পড়ে, যার ফলে তিনি ওয়ানকে বিয়ে করে। আসলে তারা পরিকল্পনা করে তার মাকে মেরে ফেলে। তাই সে এইবার পরিকল্পনা করে পরিস্থিতি যেমনই হোক এবার সে তার মাকে রক্ষা করবে। এদিকে ঝাওয়ের বাবা তার প্রেমিকাকে বাসায় নিয়ে আসে এবং তাকে বিয়ে করতে চায়। এটি দেখে ঝাওয়ের মা তো প্রচণ্ড কষ্ট পায়, যার কারণে তিনি সুইসাইড করে। মায়ের মৃত্যুতে ঝাও অনেক কষ্ট পায়। তখন সে ইংজের থেকে প্রতিশোধ নিতে চায়। সে ইচ্ছে করেই বিষাক্ত কিছু খাবার খেয়ে নেয়, যার কারণে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে দেখতে তার দাদি সেখানে আসে। সবাই ভাবে ইংজি হয়তো ইচ্ছে করে তাকে বিষ খাইয়েছে। তখন ঝাওয়ের দাদি তাকে তার সাথে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। তিনি আসলে সবটি বুঝতে পেরেছিল। এটি যখন ঝাও বুঝতে পারে তখন সে তার দাদির কাছে ক্ষমা চায় আর দ্বিতীয়বার এমন কাজ করবে না এটি জানায়। এরপর ডিং আর্মিকে দেখানো হয়। ডিং আর্মি ফুটিংয়ে অবস্থিত, যেখানে সব সেনারা প্র্যাকটিস করছিল। ডিং আর্মির সর্দার হলো জিয়াং, যিনি ছিলেন সংময়ের মামা। হঠাৎ ডেপুটি এসে জিয়াংকে বলে সংমুর আর্মিতে ট্রেনিং নেওয়ার জন্য এসেছে।
জিয়াং তো সংমোর ট্রেনিং দিতে রাজি হয় না, কারণ সে এখনো অনেক ছোট। কিন্তু সে কিছুতেই এখান থেকে যাবে না, বরং সকলের সাথে দুষ্টুমি শুরু করে। তখন জিয়াং জানতে পারে সংমোকে তার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে জিয়াং বলে সে সেনা হিসাবে নয়, আর্মিদের রান্নার কাজ করলে সেখানে থাকতে পারবে। সংমো এতে রাজি হয়ে যায়। সে রান্নার কাজের পাশাপাশি পড়াশোনাও করে আর তরোয়ার চালানো শিখে ফেলে। এভাবেই ঝাও আর সংমো একদিন বড় হয়ে যায়। ঝাওয়ের সাথী হয়ে থাকে তার মামাতো বোন রুও আর প্রতিবেশী আনছু। সে বড় হয়ে ব্যবসা করে আর অনেক টাকা উপার্জন করে ফেলে। অন্যদিকে সংমো বড় হয়ে নদীপথে ডাকাতদের সাথে লড়াই করে। সে একের পর এক লড়াই জিততে থাকে। এত বছর পরেও ঝাওয়ের সব সময় মনে পড়ে তার অতীতের কথা। সে অতীতের সে স্বপ্ন মনে করে। ঝাও চায় স্বপ্নে তার সাথে যেসব দুর্ঘটনা ঘটেছিল এবার সেসব থেকে যে করেই হোক সে নিজেকে বাঁচাবে। তারপর সে তার বাবার সঙ্গে দেখা করতে রাজধানীতে আসে। এখানে সকলে তাকে গ্রামের মেয়ে বলে অনেক আজে বাজে মন্তব্য করে। তখন ঝাও তার উচিত জবাব দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে রাজধানীতে একটি মঞ্চনাটকের অনুষ্ঠান শুরু হয়, যেখানে সংমো এবং ঝাও দুজনে মুখোশ পরে নাটকটি দেখতে যায়। নাটকের নায়ক তার পরিবার ও ন্যায়ের মধ্যে একটি বেছে নিতে পারছিল না। এটা দেখে মো ওয়েটারকে বলে হয়তো নাটকটির এন্ডিং দুঃখজনক হবে। কিন্তু সংমো এর পাশে বসে থাকা প্রাচীরের ওপার থেকে ঝাও বলে ওঠে এন্ডিং তো আনন্দেরও হতে পারে। ঝাও তাদের দুজনের মধ্যে থেকে প্রাচীনকে সরিয়ে দিতে বলে আর দুজন দেখতে থাকে এন্ডিং কেমন হয়। কিন্তু এন্ডিং আনন্দ বা দুঃখ কোনোটাই হয় না। ঝাও আর সংময়ের মধ্যে যখন নাটকের এন্ডিং নিয়ে কথা হয়, তখন ঝাও বুঝতে পারে সংময়ের বাস্তব জীবন নিজের পরিবার এবং ন্যায়ের মধ্যে ফেঁসে গেছে। এরপর মঞ্চে প্রশ্নের উত্তর দেওয়ার একটি খেলা হয়। তিনটির মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিয়ে ঝাও জিতে যায়। সংমো তার হার স্বীকার করে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে। তখন ঝাওয়ের সাথে হালকা ধাক্কা লেগে তার আতরের বলটি সংময়ের জামার সাথে আটকে যায়। সংমো চলে যাওয়ার পর ঝাও খেলা জেতার কারণে একটি লণ্ঠন পুরস্কার পায়। ঝাও একটি দাসীকে দিয়ে সেই লণ্ঠন আর একটি চিঠি সংময়ের কাছে পাঠায়। সংমো চিঠি খুলে দেখে ঝাও লিখেছে যে সে বুঝতে পেরেছে সংমো খুব জ্ঞানী আর পারদর্শী হলেও তার পরিবারে কিছু সমস্যা রয়েছে। আরও লিখেছে যদি সংময়ের পরিবার তার আশেপাশে থাকে সে যেন তার পরিবারকে খুশি করার চেষ্টা করে। চিঠি পড়ার পর সেখানে ডিং আর্মির ডেপুটি এসে সংমোকে বলে আর্মি সর্দার জিয়াং তাদেরকে আর্মিতে জলদি ফিরে যেতে বলেছে। সংমো ডেপুটিকে লণ্ঠনটি তার বাবার কাছে পৌঁছে দিতে বলে আর 1 ঘন্টা পর তাকে স্টেশনে থাকতে বলে সেখান থেকে চলে যায়। সংমো যখন তার জামার সাথে আটকে থাকা আতরের বলটি দেখতে পায়, তখন সে বুঝে যায় সেটি ঝাওয়ের। সে ঠিক করে পরের বার ঝাওয়ের সাথে দেখা হলে সে বলটি তাকে ফেরত দিবে। ড্রামার পরের সিনে দেখা যায় ফেরার পথে ঝাওকে লোক লাগিয়ে কিডন্যাপ করে পাঙ্কুবাইন। পাঙ্কুবাইন যখন ঝাওয়ের সাথে অসভ্যতামি করে, তখন ঝাও আর তার সাথীরা তাকে অনেক মারধর করে। ঝাও পাঙ্কুবাইনকে বলে সে আগেই বুঝতে পেরেছিল যে ইংজির সাথে তার কোনো সম্পর্ক আছে এবং সে খোঁজ নিয়ে জেনেছে পাঙ্কুবাইন হলো ইংজির ভাতিজা। ঝাও যখন পাঙ্কুবাইনকে বিচারের জন্য কোর্টে নিয়ে যেতে চায়, তখন সেখানে হুট করে হাজির হয় ইউয়ান। সবাই তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এখানে একটু সাসপেন্স রেখে সিন চলে যায় ইংজির দিকে। পাঙ্কুবাইন দৌড়ে গিয়ে তার ফুপু ইংজিকে বলে ঝাও সব জানতে পেরে গেছে। ইংজি ভয় পেয়ে পাঙ্কুবাইনকে লুকিয়ে রাখে, কিন্তু ঝাও আর ইউয়ান এসে পাঙ্কুবাইনকে সেখান থেকে খুঁজে বের করে আর কারাগারে পাঠিয়ে দেয়। ইউয়ান বলে যেহেতু সে একজন স্কলার, তাই সে নিজে পাঙ্কুবাইনের উপর মামলা করবে। ড্রামার এই পর্বে দেখা যায় ঝাওয়ের বাবা জানতে পারে পাঙ্কুবাইন ইঞ্জির আত্মীয়, আর তাই সে ইঞ্জির ওপর রাগারাগি করে। কিন্তু ইংজি সব সময়ের মতো তার মিথ্যে নাটক দেখিয়ে তার স্বামীকে বশ করে। ইংজি বলে ঝাও তাদের মেয়ে হওয়া সত্ত্বেও সে কোনো দায়িত্ব পালন করেনি, কিন্তু সে নিজে তার দায়িত্ব পালন করেছে। সে আরও বলে তারা নামে মাত্র স্বামী স্ত্রী, 16 বছর ধরে তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। কিন্তু সে এত অভিনয় করেও তার স্বামীকে আটকে রাখতে পারে না। সে যখন শুনে ঝাও চলে যাচ্ছে, তখন সে তার মেয়েকে দেখতে ছুটে যায়। ড্রামার সিন তখনও আটকে থাকে ইংজির দিকে। ইংজির মেয়ে মিং তাকে অনেক বোঝায়
যাতে সে সবার সাথে মিলেমিশে থাকে। কিন্তু ইংজি উল্টো মিংয়ের দুর্বল মনের জন্য তার উপর রেগে যায়। ইংজি মিংয়ের বিয়ের যৌতুকের জন্য ঝাওয়ের কামাই করা টাকা পয়সা হাতাতে চায়। মিং কিছুতেই নিজের মাকে তার ভুলগুলো বোঝাতে পারে না। রাজধানী থেকে ঝাও তার দাদির বাসায় ফেরার পর সুস্বাদু খাবার রান্না করে। খাবারগুলো ঝাও আসলে বানায় ইওয়ান এখানে আসার কথা। ঝাওয়ের এখনো মনে পড়ে যখন সে স্বপ্নে ইওয়ানকে সন্ন্যাসী অবস্থায় দেখেছিল, তখন সে ঝাওকে অনেক সাহায্য করেছিল। সেই কথা মনে করে সে ইওয়ানের জন্য মন দিয়ে খাবার রান্না করে আর তার আসার জন্য অপেক্ষা করে। কিন্তু এদিকে দেখায় ঝাওয়ের দাদি খুব অসুস্থ এবং তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ডাক্তারটা সঠিক চিকিৎসা করতে পারে না। তখন সেখানে ইওয়ান আসে। সে তার দাদিকে পরীক্ষা করে বলে তার দাদি সুস্থ হওয়ার জন্য নাভির উপর এবং পায়ের কিছু অংশে প্রেসার দিতে হবে। ঝাওয়ের দাদি ইওয়ানের কাছে লজ্জা পাচ্ছিল। তখন ঝাও বোঝায় ডাক্তারের কাছে নারী পুরুষ সকল রোগী সমান। তখন সে চিকিৎসা করতে রাজি হয় আর ইওয়ানের চিকিৎসাতে সে সুস্থ হয়ে যায়। তবুও ইওয়ান ঝাওকে বলে তার দাদি আর বেশি দিন বাঁচবে না, কারণ তার মনের মধ্যে সে অনেক বড় বোঝা চেপে রেখেছে। এই কথা শুনে ঝাও আফসোস করে আর ইওয়ানের কাছে চিকিৎসা করার ট্রেনিং নিতে চায়। এরপর ড্রামায় বেশ কিছু সিন জুড়ে ঝাও আর ইওয়ানকে একসাথে দেখা যায়। কয়েকদিনের মধ্যে ঝাও অনেক কিছু শিখে ফেলে ইওয়ানের কাছ থেকে। তাদের দুজনকে একসাথে আড়াল থেকে দেখে ঝাওয়ের দাদি অনেক খুশি হয়। তিনি ইওয়ানকে এই জন্য আসতে বলেছিলেন যাতে ইওয়ান আর ঝাওয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই দিনটি যখন ইওয়ান ঝাওয়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়, তখন চলে যাওয়ার আগে ইওয়ান ঝাওকে বলে সে যেন সব কিছু ভালোভাবে চর্চা করতে থাকে। ইওয়ান যখন চলে যাচ্ছিল তখন তার দিকে তাকিয়ে ঝাও ভাবতে থাকে এত সুন্দর গুণী একটি ছেলেকে সে স্বপ্নে কেন সন্ন্যাসী রূপে দেখেছিল। এদিকে ফুটিং নামের একটি গ্রাম দেখানো হয়, যেখানে ঝড় বৃষ্টির জন্য লোকেরা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছিল। ফান্ডের টাকা যারা আত্মসাৎ করছে তাদেরকে ধরে বের করে সংমো অসহায় মানুষদের জন্য লড়াই করতে থাকে। আর্মি সর্দার জিয়াং সংমোয়ের কাজে খুব খুশি হয়। এদিকে ঝড় বৃষ্টিতে খারাপ অবস্থা দেখা যায় ঝাওদের গ্রামেও। ঝাওয়ের দাদি অস্থির হয়ে পড়ে গ্রামবাসীদের জন্য। ঝাও তাকে বলে সে গ্রামবাসীদের ক্ষতি হতে দিবে না এবং সে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে তাদেরকে সাহায্য করার জন্য। অন্যদিকে ফুটিংয়ে যখন ঘোড়ার গাড়িতে করে শস্য আসছিল, তখন ঘোড়া নাগালের বাহিরে চলে যায় আর একটি ছোট বাচ্চাকে আঘাত করতেই লাগে। ঠিক সেই সময়ে সংমো লাফ দিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু একটি শক্ত জিনিস দিয়ে তার মাথায় খুব জোরে আঘাত লাগে। এদিকে সংময়ের মাথায় আঘাত লাগে আর সাথে সাথে ঝাওয়ের বুকেও হুট করে ব্যথা শুরু হয়ে যায়। 3 দিন অনেক চেষ্টা করে সংময়ের জ্ঞান ফেরানো হয়। 3 দিন পর তার এক সাথী যখন ঝাওয়ের সেই আতরের বলটি দেখতে পায়, তখন সে সেটি খুলে, যার ফলে সেই গন্ধে সংময়ের জ্ঞান ফেরে। এদিকে ঝাও ঘুমিয়ে স্বপ্ন দেখছিল যে কিছু ব্যবসায়ী মানুষ তাদের বাড়িতে এসে এক রাত থাকার জন্য অনুমতি চাইছে। তখনই তার ঘুম ভেঙে যায়, কিন্তু সত্যি সত্যি তার এক দাসী এসে তাকে বলে একদল ব্যবসায়ী মানুষ এসেছে এত রাতে, যাদের মধ্যে একজন নিজেকে মিস্টার মেই নামে পরিচয় দিয়েছে। তারা এই এলাকা দিয়ে যাচ্ছিল। বেশি রাত হয়ে পড়ায় আজ এখানেই তারা রাত কাটানোর জন্য আশ্রয় চাইছে। এখানেই সিন কাট হয়। এদিকে সংময়ের মামা জিয়াং খারাপ আবহাওয়ার জন্য খুব অস্বস্তি বোধ করছিল। রাজধানী থেকে যখন ম্যাজিস্ট্রেট জিয়াংকে ডেকে পাঠায়, তখন সে নিজের ভালোর জন্য রাজধানী ঘুরে আসতে চায়। সে রওনা হওয়ার আগেই সংমুকে তার স্ত্রী এবং সন্তানের খেয়াল রাখতে বলে। এছাড়াও রাজধানীতে যাওয়ার আগে জিয়াং তার আর্মিকে বলে অসহায় মানুষদের ঘরবাড়ি মেরামত এবং চাষাবাদ আগের মতো অবস্থায় না ফেরা পর্যন্ত সবাই যেন দিনভর কাজ করে। সংময়ের কাছে জিয়াংয়ের যাওয়াটা ঠিক মনে হচ্ছিল না, কিন্তু তবুও জিয়াং চলে যায়। সে চলে যাওয়ার পর সংমো জানতে পারে তার মামার বাড়ি পুরো শ্যাডো গার্ড দিয়ে ঘেরাও করে ফেলেছে। কেউ সেখানে ঢুকতে বা বেরোতে পারছিল না। কিন্তু সংমো প্রায় 50 জন গার্ডের চোখ ফাঁকি দিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ে। সংমো তার মামিকে উদ্ধার করতে না পারলেও তার মামা জিয়াংয়ের একমাত্র ছেলেকে সে লুকিয়ে সেখান থেকে বের করে আনে। এরপর 15 দিন পরের ঘটনা দেখানো হয়। সেখানে সংমো আর তার সাথীরা রাজধানী যাওয়ার পথে ঝাওদের বাড়িতে ব্যবসায়ী সেজে আশ্রয় নেয়। ঝাও যখন তাদের আসার খবর পায়, তখন সে মিস্টার চেনকে ডেকে পাঠায়। মিস্টার চেন ঝাওকে বলে
যারা এসেছে তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা ডিং আর্মির লোকজন। ঝাও জিজ্ঞেস করে সে এত কিছু কিভাবে জানে। টেন তখন আফসোস করে বলে তাদের এখানে কাজ করার আগে সে ফুটিংয়ের ঝাঙ্কাইয়ের লোক ছিল, যা সে এতদিন লুকিয়েছে। সে লজ্জা পেয়ে বলে ডাকাতদের ভয়ে সে ফুটিং ছেড়ে চলে এসেছিল, তাই ডিং আর্মির লোকেরা তাকে খারাপ মনে করে। ঝাও চেনকে জানায় তার অতীতের কারণে তার কিছুই যায় আসে না, কিন্তু ঝাও বুঝতে পারছিল না যে আর্মির লোকেরা তাদের বাসায় কেন এসেছে, কারণ তাদের বাড়িতে দামি কিছুই নেই আর্মিদের দেওয়ার মতো। যখন ঝাও তার দাসীর কাছ থেকে জানতে পারে সেই লোকের সাথে একটি বাচ্চাও আছে, তখন সে বুঝে যায় বাচ্চাটি জিয়াংয়ের। আর যে নিজেকে মিস্টার মেই বলে পরিচয় দিচ্ছে সে আর কেউ নয়, বরং সেই সংমো। আর্মির লোকেরা পুরো বাড়িটি ঘেরাও করে ফেলে। পরের সিনে আবারও সামনাসামনি হয় ঝাও আর সংমো। ঝাও বুঝতে পারে আর্মির লোকেরা তাদের সবাইকে মেরে ফেলবে, তাই সে নিজে সংমোকে কথার জালে ব্যস্ত রাখে আর তার সাথীদের পাঠায় বাচ্চাটিকে তুলে আনতে। অন্যদিকে সংমো বলে যদি বাচ্চাটির কোনো ক্ষতি হয় তাহলে সেও ঝাওয়ের দাদির ক্ষতি করতে বাধ্য হবে। এ পর্যায়ে ঝাও আর সংমো একে অপরের ক্ষতি করার বদলে একসাথে বসে আলোচনা করতে দেখা যায়। ঝাও তাকে ট্যান পরিবারে গিয়ে আশ্রয় নিতে বলে। সে বলে ট্যান পরিবারের লোকজন অনেক সৎ এবং তারা ডিং আর্মিকে সাহায্য করতে পারবে। ঝাওয়ের মুখে যখন ডিং আর্মি সম্পর্কে এত কথা শোনে তখন সংময় এটা ভেবে অবাক হয়ে যায় ঝাও এত কিছু কিভাবে জানে। এরপর সেই বাচ্চাটিকে দেখানো হয়। সময়ের আগে বাচ্চাটির জন্ম হয়েছে এবং দিনের পর দিন জার্নি করার কারণে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়েছে। বাচ্চাটির আরামের দরকার, সেজন্য সংমো তাদের জার্নি থামিয়ে এখানে উঠে এসেছিল। ঝাও বাচ্চাটিকে যত্ন করে খাইয়ে দেয়। তা দেখে ঝাওয়ের প্রতি সংমোর একটু ভরসা তৈরি হয়। এরপর দুই পক্ষ লড়াই বন্ধ করে আর একসাথে বসে খাবার খায়। তখন ডিং আর্মি আসার খবর শুনে ট্যান পরিবারের মাস্টার তার দল নিয়ে এখানে এসে হাজির হয়। তারা ডিং আর্মির সেবা করার জন্য সংমোকে তাদের বাসায় এসে থাকার অনুরোধ করে। ঝাওয়ের কাছে ট্যান মাস্টার এতটাই কৃতজ্ঞ থাকে যে সে নিজে সংময়ের কাছে অনুরোধ করে সে যেন ঝাওয়ের কোনো ক্ষতি না করে। সবার চোখে ঝাওয়ের জন্য এত সম্মান দেখে ঝাওয়ের উপর সংময়ের আরও ভরসা বেড়ে যায়। পরের দিন ঝাও সংময়ের অন্য একটি রূপ দেখতে পায়। সে যখন একটি ছোট্ট বাচ্চার সাথে হেসে কথা বলতে থাকে তখন ঝাও দূরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকেই দেখতে থাকে। সংমো তার আর্মিদের নিয়ে বেরিয়ে পড়ে ট্যানদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যখনই ঝাও তার দিকে তাকাচ্ছিল তখন তার তাকানোর ভঙ্গি দেখে সংমের মনে হচ্ছিল যে তাদের আগেও কোথাও দেখা হয়েছিল, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। তাই ঝাওয়ের সম্পর্কে আরও জানার জন্য সে তার লোকজনদের ঝাওয়ের সম্পর্কে খোঁজ নিতে বলে। পরে সে জানতে পারে ঝাও টু পরিবারের বড় মেয়ে। তার বাবা এবং মামা দুজনেই রাজধানীর বড় পদে কাজ করে। ছোটবেলা থেকে তার পরিবারের অবহেলার কারণে ঝাও তার দাদির কাছে বড় হয়েছে। এরপর আর্মিরা চলে যায়। ঝাওয়ের বাড়ির সবাই তখন হাঁফ ছেড়ে বাঁচে। রাজধানী থেকে কিছু লোক এসে খবর দেয় যে ঝাওয়ের বাবা ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট হয়েছে এবং আগামীকাল সেই আনন্দ পালন করা হবে। এখানেই ড্রামা সিন কাট হয়। দেখানো হয় ইংজি তার স্বামীর জন্য নিজের হাতে খাবার বানিয়ে খাওয়াতে চায়, কিন্তু তার স্বামী তা খেতে না চাইলেও মিংয়ের কথাতে সে খাবার খেয়ে নেয়। সে যখন বলে এবার সে তার নিজের মাকে নিজের কাছে এনে সেবা করতে চায় তখন ইংজি খুশি হওয়ার নাটক করলেও আসলে সে মনে মনে খুব রেগে যায়। এখানে প্রথমবারের মতো দেখানো হয় সম্রাট জু সিওয়ান ও তার রাজ্যকে। সংমো তার মামা জিয়াংকে বাঁচানোর জন্য তার লোকদের বলে তারা যেন সম্রাটের কান পর্যন্ত জিয়াংকে নিয়ে মিথ্যে খবর পৌঁছে দেয়, যাতে সম্রাট বুঝতে পারে জিয়াং মিথ্যে ষড়যন্ত্রের শিকার হচ্ছে আর সম্রাটের মন থেকে জিয়াংকে নিয়ে সব খারাপ ধারণা দূর হয়ে যায়। ডিং আর্মির লোকেরা সংমের কথা মতো কাজ করে। সংমো যেমনটা ভেবেছিল সেরকমই হয়। সম্রাটের রাজ্যের একজন কর্মীকে দেখা যায় সংমের পাশ কাটিয়ে চলে যেতে। এখানেই সাসপেন্স রেখে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।